জিপিএ 5 পেলেই নাকি মিলবে ইউকে ভিসা। নতুন শিক্ষামন্ত্রীকে জড়িয়ে এমন মিথ্যা মন্তব্য শত শত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে। শুধু তাই না, জাতীয় নির্বাচনের 7 দিন পরেও গুজব ছড়ানো হলো সারা দেশে 150 আসনে ভোট পুনর্গণনা হচ্ছে। টিকটকে এ নিয়ে বানানো ভুয়া ভিডিওটি 20 লাখের বেশি বার দেখা হয়েছে। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন। এ প্রেক্ষিতে সারা দেশে 150 আসনে ভোট পুনর্গণনা হচ্ছে দাবিতে একটি ভুয়া ভিডিও ভাইরাল হয়েছে টিকটকে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর প্রায় 20 লাখ ভিউজ অতিক্রম করে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় নির্বাচন কমিশনকে উদ্ধৃত করা এ দাবিটি সঠিক নয় এবং ভিডিওটি প্রায় শতভাগ এআই নির্মিত। ওদিকে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে কেন্দ্র করে 2026 সালে এইচএসসিতে জিপিএ 5 পেলে ইন্টারভিউ ছাড়া ইউকে ভিসা দেওয়ার দাবিতে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিন্তু অনুসন্ধানে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্য করেননি এবং এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও নেই। 17 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানানো হয় প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীরও দায়িত্ব পেয়েছেন জোনায়েদ সাকি। এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে, তবে দাবিটি সঠিক নয়। প্রজ্ঞাপন অনুযায়ী জোনায়েদ সাকি কেবল অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমদের নাম রয়েছে এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে কাউকে নিয়োগের উল্লেখ এখন পর্যন্ত নেই। অপতথ্য এখানেই শেষ নয়। কয়েকটি গণমাধ্যমে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দাবি করা হয়, তবে যাচাই করে দেখা গেল প্রজ্ঞাপনে তার নাম মন্ত্রী হিসেবে নেই, বরং তাকে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের গেজেটেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তার নামের উল্লেখ নেই। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বর্তমান সময়ে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। বর্তমানে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে নির্বাচন কেন্দ্রিক অপতথ্যই সবচেয়ে বেশি, যার প্রধান টার্গেটে বিএনপি ও দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, প্রতিবেদন দেখছিলাম এবং যেমনটি দেখা গেল আমাদের প্রতিবেদনে যে নির্বাচন পেরিয়ে গণনা পেরিয়ে শপথ গ্রহণ হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু গুজব কিন্তু প্রতিদিনই নতুন নতুন করে বের হচ্ছে। আমরা এগুলো নিয়েই আলাপ করব। আগেই জানিয়েছি আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ যুক্ত আছেন, তার কাছে চলে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন ধরনের গুজব এখনো ছড়াচ্ছে এবং নতুন মন্ত্রিসভা নিয়ে, নতুন সরকারের বিভিন্ন পদে কারা আছেন তাদেরকে নিয়ে নানান অপতথ্যগুলো ছড়িয়ে পড়ছে। আপনার কি মনে হয় এর পেছনে কি যুক্তি কাজ করছে? যারা এই অপতথ্যগুলো ছড়াচ্ছে তাদের প্রোপাগান্ডা আসলে কি হতে পারে? ধন্যবাদ ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে এটা সম্পূর্ণভাবেই রাজনৈতিক, তবে রাজনৈতিক প্রোপাগান্ডা বলা যায়। যে যারা সরকারের বিরোধী শক্তি, তারাই এই সমস্ত রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন ফলস ন্যারেটিভ তৈরি করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে এবং মিথ্যা প্রচার করা হচ্ছে, অপতথ্য ছড়ানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ রাজনৈতিক। তবে পাশাপাশি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি এটার পিছনে অর্থনৈতিক কারণও থাকতে পারে। যে সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাদের ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য বা তাদের যে ইনকাম বৃদ্ধি করার জন্য কিন্তু অনেক সময় ফলস ন্যারেটিভ তৈরি করে, কন্টেন্ট তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় এবং সেখান থেকে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আরেকটা বিষয় হচ্ছে যে কি আমরা দেখি যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এটা হয়, ফলস ন্যারেটিভ তৈরি হয়। তারপর হচ্ছে কি ধর্মীয় যে
সম্প্রীতি, শান্তি, স্থিতিশীলতা এগুলো নষ্ট করার জন্য হয়। এবং আরেকটা হচ্ছে কি আমাদের যে সাংস্কৃতিকভাবে হয়, তারপর হচ্ছে কি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিয়ে হয়, যেটা হচ্ছে যে ট্রাইবাল বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা সেগুলোও দেখি। এটার পিছনে আমি বলবো যে সম্পূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক, তবে সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কারণও আছে। তো এটা শুধুমাত্র যে আমাদের দেশে তা কিন্তু নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমরা সেগুলো দেখতে পাই। ভারতে আমরা অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা দেখেছি, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন দেখেছি, এবং সেখানেও বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে এবং রাজনৈতিক সুবিধা নেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের সম্প্রতি যে ইলেকশন হয়েছে, ইলেকশনের আগেও আমাদের দেশে কিন্তু বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যাতে করে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রকারীরা বিভিন্ন রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপি একটি জনপ্রিয় দল, সেই তাদের যে জনপ্রিয়তা, তাদের যে ভাবমূর্তি, সেটাকে ক্ষুণ্ণ করার জন্য, নষ্ট করার জন্য, এবং তাদের এই যে মানুষের যে জনগণের যে মতামত, মানুষের যে বিএনপিকে যে নির্বাচিত করার যে উৎসাহ উদ্দীপনা, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন মহলে চক্রান্ত হয়েছে। তো সত্যিকার অর্থে সেই চক্রান্ত সফল হয়নি, এবং বিএনপি তার বিপুল জনপ্রিয়তা দিয়ে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তা আমি বলবো যে বর্তমান বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে মানে ডিলেজিটিমাইজ করার জন্য, তাদেরকে অজনপ্রিয় করবার জন্য এখানে আরেকটা ব্যাপার আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশার পারদ অনেক ওপরে চলে যায়। এখন আমরা যেটি দেখছি যে নতুন সরকার গঠিত হওয়ার পর মানুষের যা প্রত্যাশা, সোশ্যাল মিডিয়াতে মানুষ যা লিখছে, নতুন প্রধানমন্ত্রীর কাছে, নতুন মন্ত্রিসভার কাছে কি ধরনের বাংলাদেশ বিনির্মাণ হোক এটা মানুষ চাইছে, সেখানে অনেকখানি আমরা আকাশ কুসুম কল্পনাও দেখি। আপনার কাছে কি মনে হয় যে এই যে বিভিন্ন অপতথ্য ছড়াচ্ছে, এইগুলো মানুষের মনে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে এবং মানুষ খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই হতাশ হয়ে যাওয়ার একটা আশঙ্কা কি করেন? ডেফিনেটলি এটা সত্য। আমরা তো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র, এবং আমাদের কিন্তু জনসংখ্যার একটি বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ। ফলে এখানে আমাদের যেহেতু আমি একটি রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে যদি বলি, আমাদেরটা হচ্ছে কি অনেকটা পেরুকিয়াল পলিটিক্যাল কালচার, সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। ফলে মানুষের যে রাজনৈতিক সামাজিকরণ, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, ওটা কিন্তু খুব বেশি অ্যাডভান্স না, খুব বেশি উন্নত না। ফলে মানুষকে স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেরকম অপপ্রচার এবং অপতথ্য ছড়ানো হচ্ছে, সেটার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং মানুষ সেটা বিশ্বাস করছে। তো এক্ষেত্রে যেটা সরকার করতে পারে সেটা হচ্ছে কি, আমি যেটা মনে করি যে সরকারের হাতে যেহেতু এই যে বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন বা সাইবার সিকিউরিটি, যে সমস্ত এই যে আমাদের যে তথ্য প্রযুক্তি সার্ভিস যারা দিচ্ছে, তাদের সাথে কথা বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এবং যে সমস্ত তথ্য প্রযুক্তি আমাদের দেশে আছে বা বিদেশি কোম্পানি যারা কাজ করতেছে আমাদের সরকারের সাথে, তাদেরকে সরকারের সাথে আলোচনা করে সেই রকম ফলস নেগেটিভ যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে বা ছড়ানো হচ্ছে, বা সরকারকে বিব্রত করার জন্য যে সমস্ত অপতথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্য সরকার চাইলে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। আরেকটি হচ্ছে কি পলিসি, মানে জননীতি প্রণয়ন করা। এই যে সাইবার সিকিউরিটি এবং জননিরাপত্তা, এটা জনস্বার্থে, এটা সরকার চাইলে এটা পাবলিক পলিসি জননীতি প্রণয়ন করতে পারে যে এই ধরনের যদি কোনো অপতথ্য কিংবা ভুল তথ্য যদি প্রচার করা হয়, সরকারের বিরুদ্ধে হোক, রাজনৈতিক দলের বিরুদ্ধে হোক, বিশেষ করে বর্তমান সরকার যে একটা ইমেজ, সেটাকে নষ্ট করার জন্য যেরকম ষড়যন্ত্র হচ্ছে, সেটাকে আমি মনে করি যে সেটা কাউন্টার নেগেটিভের মাধ্যমে ইন্ডিভিজুয়াল লেভেলে সেটা ফাইট করা যায়, আবার সেটা পলিসি লেভেলে বিভিন্ন আইন প্রণয়ন করে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট করে সেটা বন্ধ করা যায়, এবং হচ্ছে যে কি ওই যে সমস্ত কোম্পানি তাদের সাথে আলোচনা করে সেটা বন্ধ করা যায়। এই সমস্ত উদ্যোগগুলো যদি নেওয়া হয়, তাহলে আমি মনে করি যে বর্তমান সরকারের যে স্থিতিশীলতা
এবং রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা এবং সরকারের যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, সেগুলো আমি মনে করি যে যথাযথভাবে এবং যথাসময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমি মনে করি যে এগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে অন্তত পক্ষে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে এবং অদূর ভবিষ্যতে আমি মনে সেরকম করি যে প্রত্যাশা নিশ্চয়ই রয়েছে আমাদের সবারই। আমি এই প্রতিকারের জায়গাটি নিয়ে আসলে আর একটু বিস্তারিত আলাপও করতে চাই আপনার সাথে। সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি আমাদের দেশে বজায় রাখতে হয়, তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার নেতৃত্বে যে বাংলাদেশ সরকার, নতুন সরকার গঠিত হয়েছে, তিনি চাইলে আমি বলবো যে সেটা বিভিন্ন দেশ থেকে রেফারেন্স নিয়ে সেটা তারা কিভাবে কার্যকর করেছে বা মিডল ইস্টের যে রাষ্ট্রগুলো তারাও কিন্তু এটা অ্যাক্টিভলি কার্যকর করেছে তাদের সোসাইটি। ইভেন অস্ট্রেলিয়ার কথাও যদি আমি বলি, প্রায় সব দেশেই কিন্তু এগুলো, এখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে এবং সেটা কেউ তার রাজনৈতিক স্বার্থে কিংবা অর্থনৈতিক স্বার্থে কিংবা তার ব্যক্তি স্বার্থ চরিতার্থকে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভাবে ব্যবহার করা যায় না। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সেই ধরনের আইন আছে। আমি মনে করব যে এটা যদি বাংলাদেশ সরকার করতে পারে, এই যে ফেক নিউজ এবং আমি গতকালকে দেখলাম যে আমাদের সদ্য যে বিদায় নেওয়া আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিয়েও কিন্তু এই ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। তো আসলে এগুলো তো আমাদের উন্নয়নের জন্য, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি বা গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, গণতান্ত্রিক উত্তরণের জন্য এগুলো সমীচীন হবে না। এগুলোকে অবশ্যই প্রতিরোধ করতে হবে, সেগুলোর জন্য আইনি কাঠামো তৈরি করতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে এবং প্রাতিষ্ঠানিক লেভেল, ইনস্টিটিউশনাল লেভেলে সেগুলোকে মানুষকে ট্রেনিং দিতে হবে যে আসলে এগুলো প্রপাগান্ডা, এগুলো দেশের জন্য ক্ষতি, উন্নয়নের জন্য ক্ষতি, মানুষের নিরাপত্তার জন্য ক্ষতি। বিশেষ করে আপনি যে কথাটা বলেছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে সিকিউরিটির জন্য এটা কিন্তু একটা বড় ধরনের হুমকি হতে পারে। যেমন আমি যদি বিভিন্ন দেশে এই ধরনের উদাহরণ রয়েছে যে ফেক নিউজের মাধ্যমে ফলস ন্যারেটিভ তৈরি করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে এবং স্প্রেড করা হয়েছে এবং সেটা মানুষ মোটিভেটেড হয়ে একটা মিথ্যা তথ্যকে ভিত্তি করে মানুষ আন্দোলনে নেমেছে, মানুষ সংগ্রামে নেমেছে, ফলে রাষ্ট্রের যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে এটাকে কোনোভাবে এটাকে মানে ছোট করে দেখা উচিত না, এটাকে শক্ত হাতে দমন করা উচিত এবং পাশাপাশি আইনি কাঠামো তৈরি করে সেটাকে একটি আইনি ব্যবস্থা নিয়ে আইনের প্রয়োগ করে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে বেশ কিছু বিষয় আমরা পরামর্শ জানছিলাম এবং আপনার মন্তব্য শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।